হ্যালো এভরিওয়ান, স্টেপ সায়েন্সের অ্যাডমিশন ক্রাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা গুণগত রসায়ন হতে বিগত বছরগুলোতে ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা কতগুলো প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেরিয়াম সালফেট এর দ্রাব্যতা 2.33 × 10⁻⁻⁴ গ্রাম পার মিলিলিটার হলে এর দ্রাব্যতা গুণফল কত? অর্থাৎ আমাদের কাছে কি দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে, বের করতে বলা হয়েছে দ্রাব্যতা গুণফল কত। তো আমাদের বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল বের করতে হবে। তাহলে বেরিয়াম সালফেট, এটা থেকে আমরা কি কি আয়ন পাই? এটা থেকে আমরা পাই হচ্ছে বেরিয়াম 2+ এবং হচ্ছে SO4 2-, এই আয়ন দুইটা আমরা পাই। তাহলে এটা হচ্ছে 1 মোল, এখান থেকে আমরা বেরিয়াম আয়নটা পাই 1 মোল, সালফেট আয়নটা পাই হচ্ছে 1 মোল। তাহলে এটা S হলে এটাও আমরা S পাবো, এটা আমরা S পাবো। তাহলে এখানে দ্রাব্যতা গুণফল KSP কি দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে S × S, অর্থাৎ এই দুইটার গুণফল। তাহলে এটা আলটিমেটলি কি হবে? S²। এখন আমাদের কি লাগবে? দ্রাব্যতা লাগবে। এখন দ্রাব্যতা S এর মান কি দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, 2.33 × 10⁻⁴ গ্রাম পার মিলিলিটার। এখন এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটা গ্রাম পার মিলিলিটার এককে দেওয়া, কিন্তু আমাদের দ্রাব্যতা গুণফল বের করার সময় এটাকে আমাদের মোল পার লিটারে নিয়ে যেতে হবে। তাহলে দেখি আমরা এটাকে কিভাবে মোল পার লিটারে নিতে পারি। দেখো এখানে হচ্ছে এটা গ্রামে আছে, তো আমরা ফার্স্টে কি করবো? গ্রাম থেকে মোলে নিব। গ্রাম থেকে মোলে কিভাবে নেয়? তার আণবিক ভর দিয়ে ভাগ করে। তাহলে 2.33 × 10⁻⁴ একে ভাগ করবো হচ্ছে এর আণবিক ভর দিয়ে। বেরিয়াম সালফেটের আণবিক ভর হচ্ছে 233। ভাগ করার পর এটা কিসে চলে আসছে? এখন এটা চলে আসছে মোল পার মিলিলিটারে। আমরা এটাকে এভাবে পেয়ে গেলাম, আমরা গ্রাম থেকে মোলে নিয়ে গেলাম। এবার দেখো প্রতি ml হচ্ছে এত মোল, কিন্তু আমাদের বের করতে হবে কিসে? প্রতি লিটারে। তাহলে 1 ml এ যত থাকে 1 লিটারে তার 1000 গুণ বেশি থাকবে। সো এর সাথে আমাদের কি করতে হবে? 1000 গুণ দিতে হবে। ওকে, তাহলে 1 ml যত থাকবে 1 লিটারে তার 1000 গুণ বেশি থাকবে। তাহলে এর সাথে আমাদের কি করতে হবে? 1000 গুণ দিতে হবে। আচ্ছা, তাহলে এটা এখন কিসে চলে আসছে? মোল পার লিটারে। এখন এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি বিষয়টাকে? দেখো 233 এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি 2.33 × 10⁻²। এর সাথে 100 গুণ দিলে 233 হয়ে যাবে আলটিমেটলি। 2.33 এর সাথে 2.33 এখানে কাটাকাটি চলে যাবে। চলে যাওয়ার পর এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 10⁻², আর এখানে হচ্ছে 10⁻3, একটা 10 থাকবে। তাহলে 10 × 10⁻⁴, যেটা আলটিমেটলি কত আসছে? যেটা আলটিমেটলি আসে হচ্ছে 10⁻³ মোল পার লিটার। তাহলে দেখো আমরা মোল পার লিটার পেয়ে গেলাম সহজেই। এখন এটাকে শুধু এখানে বসিয়ে দিব। তাহলে 10⁻³ এর উপর পাওয়ার কত হবে? পাওয়ার হবে হচ্ছে 2। তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। তাহলে এটা কি হয়ে যাবে? 10⁻⁶। তাহলে আমাদের অ্যান্সার কি? 10⁻⁶। তাহলে আমাদের অপশন 10⁻⁶ হচ্ছে এই যে এটা হবে। কেন এটা হবে? কারণ এখানে 1 × 10⁻⁶, আগে একটা 1 আমাদের এখানে মনে মনে গুণ আছে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই 2 নাম্বারটা। এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। আমাদের এই প্রশ্নে বলা আছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের শক্তি কত? এটা আমাদের বলা আছে। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো তৃতীয় কক্ষপথের শক্তি বের করতে বলা হয়েছে হাইড্রোজেন পরমাণু। শক্তি বের করার হাইড্রোজেন পরমাণুর জন্য একটি শর্টকাট ফর্মুলা আছে, En = -13.5 × 1/n²। শুধু হাইড্রোজেন পরমাণুর জন্য। হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো পরমাণু হলে এই 1 এর জায়গায় আমরা কি গুণ দিব? 1 এর জায়গায় আমরা Z² গুণ দিব। Z হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। হাইড্রোজেনের ক্ষেত্রে এটা 1, তাই এটা উপরে 1 হয়ে থাকে। আচ্ছা, তো এখানে হচ্ছে -13.5, যেহেতু তৃতীয় কক্ষপথ বলা আছে, সো এখানে 1/3², যেটা আলটিমেটলি কি হবে? 9 হবে। তাহলে 13.5 কে আমরা 9 দিয়ে ভাগ করব। দেখো তো 13.5 এর মধ্যে 9 আসলে কতবার যায়? একবার যায়। ওকে, তাহলে এটা আলটিমেটলি কি হবে? -1 পয়েন্ট সামথিং আসা উচিত না? এই জিনিসটা আসা উচিত হচ্ছে -1 পয়েন্ট সামথিং। সো আমাদের দেখো ক নাম্বার, খ নাম্বার এবং ঘ নাম্বার, এই তিনটা অপশন একটা কারেক্ট হবে না, আমাদের অ্যান্সার হবে হচ্ছে 3 নাম্বারটা। এবার আমরা এই প্রশ্নে চলে আসি, প্যাস্টেন সিরিজ এর বর্ণালীর জন্য ন্যূনতম কক্ষপথ কত? তো আমরা জানি প্যাস্টেন সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত? n1 হচ্ছে 3, অর্থাৎ প্যাস্টেনের ক্ষেত্রে ইলেকট্রন তৃতীয় কক্ষপথে আসতে হয়। তাহলে বর্ণালী পেতে হলে আমাদের ন্যূনতম কত নম্বর কক্ষপথ হতে ইলেকট্রন আসতে হবে? বর্ণালী পেতে হলে মিনিমাম তো 4 থেকে আসতে হবে, তাই না? n2 কত হতে হবে? 4, কারণ 4 থেকেই তো 3 তে আসা সম্ভব। 4 এর আগে এবং 3 এর পরে কোনো কক্ষপথ নেই, তাই না? তাই মিনিমাম 4 থেকে আসতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 4 নাম্বার। আমাদের এই প্রশ্নে বলা আছে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন
এক শক্তি স্তর হতে আরেক শক্তি স্তরে স্থানান্তরিত হওয়ায় 93 ন্যানোমিটার এর তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া গেল। আচ্ছা, তাহলে একটা বর্ণালী পাওয়া গেল যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 93 ন্যানোমিটার। ইলেকট্রনটি কোন শক্তি স্তরে আপতিত হয়েছিল? আচ্ছা, এটা আমরা কিভাবে বুঝতে পারবো যে কোন শক্তি স্তরে আপতিত হয়েছিল? আমরা দৃশ্যমান আলোর রেঞ্জ জানি, সেটা কত? সেটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। কিছু কিছু বইয়ে 400 থেকে 700 দেওয়া, বলতে গেলে অলমোস্ট একই। তাহলে এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলের। দৃশ্যমান অঞ্চলটা আসলে কিসের? এটা হচ্ছে বামার সিরিজের। এটা হচ্ছে কিসের? বামার সিরিজের জন্য। তাহলে এর উপরে অর্থাৎ 780 এর উপরে সেটা হচ্ছে ইনফ্রারেড অর্থাৎ অবলোহিত আলো পাওয়া যায়, সেটা হচ্ছে প্যাস্টেন ব্র্যাকেট ফান সিরিজের জন্য। এবং এর কম যদি তরঙ্গ দৈর্ঘ্য পাই সেটা আমরা পাই হচ্ছে ইউভি, যেটা হচ্ছে লাইনম্যান সিরিজের জন্য। তাহলে দেখো আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা কিসে পেলাম? 93 ন্যানোমিটার, যেটা কি এই ইউভি অঞ্চলে পড়ার কথা, কারণ এটা হচ্ছে 380 এর কম। সো এটা আমরা কিসের জন্য পাবো? এটা পাবো হচ্ছে লাইনম্যান সিরিজের জন্য। তার মানে লাইনম্যান সিরিজের ক্ষেত্রে ইলেকট্রন কোন শক্তি স্তর আপতিত হয়? অবশ্যই প্রথম কক্ষপথে। এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। কক্ষ তাপমাত্রায় সামুদ্রিক পানির দ্রাব্যতা হচ্ছে 0.5 মোল পার 100 ml। 1 লিটার পানি হতে কত গ্রাম খাবার লবণ উৎপাদিত হবে? আচ্ছা, তো সামুদ্রিক পানিতে লবণ থাকে, তো আমাদের এখানে বলা হচ্ছে খাবার লবণের কথা, এবং খাবার লবণের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড, এটা আমরা জানি। সো আমাদের বের করতে বলা হয়েছে কত গ্রাম, তাহলে এর আণবিক ভরটা দরকার। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 58.5। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। দেখো আমাদের বলা হচ্ছে 1 লিটার পানি হতে কত গ্রাম খাবার লবণ পাবো। এই উপরে এই কথাটা খেয়াল করতো, সামুদ্রিক পানির দ্রাব্যতা, এটা বলতে কি বোঝাচ্ছে? 100 ml এর মধ্যে 0.5 মোল লবণ আছে। 100 ml এর মধ্যে কি আছে? 0.5 মোল লবণ আছে। তাহলে আমাদের বলা হয়েছে কি 1 লিটার হতে কত গ্রাম আমরা খাবার লবণ পাবো। তো এটা কিভাবে করতে পারি? 100 ml হচ্ছে 0.5 মোল, তাহলে 1 লিটারে কত সেটা বের করতে পারবো। তাহলে 100 ml হচ্ছে 0.5 মোল, তাহলে 1 লিটার মানে কি 1000 ml। তাহলে 1000 ml এ কত? 1000 ml হবে এর 10 গুণ হবে, কারণ 100 এর 10 গুণ হচ্ছে 1000। তাহলে 0.5 এর 10 গুণ কত? 5 মোল। তাহলে আমরা 5 মোল খাবার লবণ পাবো। কিন্তু আমাদের কি মোল বের করতে বলা হয়েছে নাকি গ্রাম? গ্রাম বের করতে বলা হয়েছে। তাহলে মোল থেকে গ্রামে কিভাবে নেয়? এর আণবিক ভর দিয়ে গুণ করে। তাহলে সেটা আমরা কত গুণ দিব? 58.5। এখন খেয়াল করো এটা আসলে মানটা কিরকম হবে, আমরা খুবই সহজে গুণ করতে পারবো। এটাকে আমরা একটা কাছাকাছি সংখ্যা ধরে নিই, সহজ একটা সংখ্যা 60 ধরে নিলাম। যদি এটাকে আমরা 60 হিসেবে কল্পনা করি অর্থাৎ 60 হিসেবে কল্পনা করি, 5 6 30, 300 সামথিং আসার কথা, 300 আসার কথা। এখন এটা কি 300 হবে নাকি এর থেকে একটু কম হবে? একটু কম হবে না, কারণ এখানে দেখো 58.5, 60 থেকে একটু কম, তাই এটা 300 থেকে একটু কম হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2 নাম্বারটা। এবার আমরা চলে আসি এই প্রশ্নে। এখানে আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়ায় নির্গত আলফা এবং বিটা কণার মধ্যে বিটা কণার সংখ্যা কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। খেয়াল করো তো, আলফা কণার সংকেত আমরা কি জানি? আলফা কণা হচ্ছে 4 2, এবং বিটা কণার সংকেত আমরা কি জানি? বিটা কণা হচ্ছে 0 1। তাহলে এই বিক্রিয়ায় আলফা এবং বিটা কণার মধ্যে বিটা কণার সংখ্যা কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো 235 থেকে কি হয়? 207 হয়। তাহলে 235 এর থেকে কত হয়? 207। এটাকে আমরা একটু বিয়োগ করে দিব। বিয়োগ করলে কত হবে? এখানে বিয়োগ করলে হবে হচ্ছে 28। এখানে আমরা কত পাবো? 28 পাবো। ওকে, আচ্ছা, তো এখানে 28 পেলাম, তার মানে উপরে এই 28 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 7 পাবো। তাহলে কেন 4 দিয়ে ভাগ করলাম? কারণ আলফা কণার উপরে ভর হচ্ছে কত? 4, তাই 4 দিয়ে ভাগ করার পর কত পেলাম? 7 পেলাম। তাহলে আলফা কণা হচ্ছে আলটিমেটলি 7টা পাবো। ওকে, তাহলে দেখো যদি 7টা আলফা কণা কমে যায় তাহলে 235 থেকে 207 হলো, ঠিক আছে। তাহলে নিচে 92 থেকে কত হবে? 92 থেকে এটা কত হবে? 92 থেকে প্রতি আলফা কণার জন্য 2 করে করে কমবে, তাহলে 7টার জন্য কত কমবে? 14টা কমবে। তাহলে 14 কমলে এটা কত হবে? 92 থেকে যদি 14 বাদ দিই এটা হবে হচ্ছে 78। তাহলে আমাদের এই নিচে y এর নিচে 78 হবার কথা ছিল, কিন্তু এখানে 83 আছে। তাহলে 78 থেকে 83 আবার কত বেশি? 5 বেশি। বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। কেন? বিটা কণা বের হওয়া মানে কি? আমি বিয়োগ করব -1, -1 বিয়োগ করা আর 1 যোগ করা একই কথা, তাই এই ক্ষেত্রে কি হবে? পারমাণবিক সংখ্যা বেড়ে যাবে। সো এটা 78 হবার কথা ছিল, কিন্তু 5 যেহেতু বেড়ে গেছে তাহলে এই ক্ষেত্রে 5টা বিটা কণা নির্গত হয়েছে। আমাদের অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। ওকে, আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নে বলা আছে অ্যাটম বোমায় সংঘটিত বিক্রিয়ার নাম কি?
আচ্ছা, তো অ্যাটম বোমা সংঘটিত বিক্রিয়ার নাম হচ্ছে ফিশন। এটা হচ্ছে একটি মুখস্থ কোয়েশ্চেন। হ্যাঁ, আর হাইড্রোজেন বোমার জন্য হবে হচ্ছে ফিউশন, এটা আমরা মাথায় রাখবো। হাইড্রোজেন বোমার জন্য হচ্ছে ফিউশন, আর অ্যাটম বোমার জন্য হচ্ছে ফিশন। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। সবচেয়ে কম ভেদন ক্ষমতা রশ্মি কোনটা? সবচেয়ে কম ভেদন ক্ষমতার রশ্মি হচ্ছে আলফা। ওকে, এটাকে যদি আমরা 1 গুণ ধরে নেই, তাহলে এই আলফার কণার 1000 গুণ ক্ষমতা হচ্ছে বিটার। ওকে, এটাকে আমরা 1 গুণ ধরে দিলাম, তাহলে এর 1000 গুণ হচ্ছে বিটার এবং এর 10,000 গুণ হচ্ছে গামা কণার। এটা আমরা একটু মাথায় রাখবো। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়ার ক্ষেত্রে x এর মান কত? আচ্ছা, খেয়াল করো তো, উপরে কত আছে? 14 আছে, তাই না? উপরে কত আছে? 14। তাহলে 14 এবং ডান পাশে আমাদের টোটাল কত আছে? 17 এবং 1। 17 এবং 1 তাহলে যোগ করলে কত হয়? 18। তাহলে 14 থেকে 18 হলো, তার মানে নিশ্চয়ই x এর উপরে কত হবে? আমাদের 4 হবে, কারণ আমরা 4 যোগ করলে 18 হয়। এবং নিচে দেখো এখানে কত আছে? 7। 7 থেকে কত হয়েছে? 8 এবং 1, তাহলে 8 প্লাস 1 কত? 9। তাহলে 7 থেকে 9 হয়, 7 থেকে 9 হয়, নিশ্চয়ই কত যোগ হয়েছে? 2 যোগ হয়েছে, তাহলে এটা হবে 2। তাহলে 42 আসলে কিসের সংকেত? এটা হচ্ছে আলফা কণার সংকেত। এবার আমরা এই প্রশ্নে চলে আসি। নিউক্লিয়ার চুল্লিতে নিউট্রনের গতি হ্রাসের জন্য কোনটি ব্যবহার করা হয়? নিউক্লিয়ার চুল্লিতে নিউট্রনের গতি হ্রাসের জন্য আমরা গ্রাফাইট ব্যবহার করি, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। একটি মুখস্থ প্রশ্ন এটি, এটা মাথা রাখবা। ওকে, নিউট্রনের গতি হ্রাসের জন্য কার্বন ব্যবহার করা হয়। মাঝে মধ্যে কোয়েশ্চেনে বলা হয় গতি নিয়ন্ত্রণের জন্য আমরা বোরন ব্যবহার করব। ঠিক আছে, এটা আমরা মাথা রাখবো। নিয়ন্ত্রণের জন্য আমরা কি করব? বোরন ব্যবহার করব। আর গতি হ্রাসের জন্য আমরা গ্রাফাইট বা কার্বন ব্যবহার করব, এটা একটু মাথায় রাখবো আমরা। হ্যাঁ, এবার আমাদের এই প্রশ্ন হচ্ছে ক্রোমাটোগ্রাফি আসলে কি? সো ক্রোমাটোগ্রাফি হচ্ছে আলটিমেটলি একটি ভারী আণবিক পৃথকীকরণ পদ্ধতি। ওকে, ক্রোমাটোগ্রাফি হচ্ছে একটি পৃথকীকরণ পদ্ধতি। এরপর আমাদের বলা হয়েছে যে আরএফটা আসলে কি। তো আরএফ কে বলা হয় রিটার্ডেশন ফ্যাক্টর। সো এই আরএফটা হচ্ছে আলটিমেটলি, এটা আমরা ক্রোমাটোগ্রাফিতে পেয়ে থাকি। এটা হচ্ছে দ্রবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। ওকে, দ্রবের যে ডিসটেন্স আছে সেটা এবং দ্রাবকের যে ডিসটেন্স আছে সেটা, তাহলে এটা হচ্ছে একটা অনুপাত। কিসের অনুপাত? দূরত্বের অনুপাত। আমাদের অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। এই প্রশ্নে দেখো বলা আছে ক্লোরিনের দুটি আইসোটোপ 35 Cl এবং হচ্ছে 37 Cl। প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। আইসোটোপ দ্বয়ের শতকরা উপস্থিতি কত? মানে কোনটা কত পার্সেন্ট আছে সেটা বের করতে বলা হয়েছে। খেয়াল করো, আমাদের কাছে দুইটা আইসোটোপ দেওয়া আছে, একটা হচ্ছে 35 ভরের এবং আরেকটা হচ্ছে 37 ভরের। আমরা ধরে নিলাম 35 ভরেরটা কতটুকু আছে? x% আছে, আমরা এটা ধরে নিলাম। হ্যাঁ, তাহলে 37 ভরতে কত থাকবে? 100 মাইনাস x% থাকা উচিত 37 ভরটা, কারণ আমাদের টোটাল যদি 100% হয়, 100% এর মধ্যে 25 ভরটা যদি x% হয়, তাহলে বাকিটুকু নিশ্চয়ই 37 ভরটা হবে। এবং দুইটা মিলে আপেক্ষিক ভরটা কত আসছে? 35.5। তাহলে খেয়াল করো তো, 35.5 ইকুয়ালস টু আসলে কি? ইকুয়ালস টু হচ্ছে যেটা 35 সেটা হচ্ছে x% এবং যেটা 37 সেটা হচ্ছে কত? 100 মাইনাস x%। যেহেতু এগুলো পার্সেন্টেজে, সো আমরা এগুলোকে কি করব? 100 দিয়ে ভাগ করব। এবার আমরা একটা কাজ করি, 100 দিয়ে গুণ করে দিই। 100 দিয়ে গুণ করে দিলে কত হবে? এই পাশে গুণ দিলে হবে 3550 ইকুয়ালস টু 35x প্লাস এটা হবে হচ্ছে 3700 মাইনাস 37x। এবার 3700 কে আমরা বাম পাশে নিয়ে যদি বিয়োগ করি, এটা আসে হচ্ছে মাইনাস 150 আর এই পাশে 35 থেকে 37 বাদ দিলে হবে হচ্ছে মাইনাস 2x। তাহলে 150 কে যদি আমরা 2x দিয়ে ভাগ করি, তাহলে x ইকুয়ালস টু কত আসবে? x ইকুয়ালস টু আসবে হচ্ছে 75। তাহলে x এর মান 75, তার মানে নিশ্চয়ই আরেকটা কত হবে? 25। তাহলে একটা হচ্ছে 75 আর একটা হচ্ছে 25। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আচ্ছা, আমাদের এবার একটি বড়সড় তেজস্ক্রিয় বিক্রিয়া দেওয়া আছে, এখানে বলা হয়েছে টি কি হবে। ওকে, তো এগুলোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এক জায়গায় যদি একটু ভুল করে ফেলি তাহলে আমাদের পুরো প্রসেসটাই ভুল হয়ে যাবে। ওকে, দেখি এটাকে আমরা কিভাবে করতে পারবো। প্রথমে আমরা জেনে নেই আলফা হচ্ছে 42 এবং বিটা হচ্ছে কত? বিটা হচ্ছে 0 মাইনাস 1। এবার দেখো আমাদের কাছে এটা দেওয়া আছে, এটার ভর কত? 232, এটা হচ্ছে 90। এখান থেকে আমরা ফার্স্টে কি পাবো? পি পাবো। পি থেকে কি পাবো? পরবর্তীতে কিউ পাবো। কিউ থেকে পাবো হচ্ছে আর থেকে পাবো হচ্ছে এস
এস থেকে পাবো হচ্ছে টি, আমাদের আলটিমেটলি এই টিটাই বের করতে বলা হয়েছে। আচ্ছা, প্রথমে আমাদের কি বের হয়, একটা আলফা কণা বের হয়। আলফা বের হওয়া মানে কি 4 বের হওয়া এবং 2 বের হওয়া। তাহলে 232 থেকে যদি আমরা 4 বের করে দেই তাহলে কত হবে 228 ডিভাইড বাই 90 থেকে যদি আমরা 2 বের করে দেই তাহলে কত হবে 88। পরবর্তীতে আমাদের কি বের হয়েছে, বিটা বের হয়েছে। বিটা বের হওয়া মানে বিটা মাইনাস করা মানে কি -1। উপরের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না কারণ এটা 0, কিন্তু নিচে -1 তার মানে হচ্ছে +1 হয়ে যাবে নিচে। তাহলে উপরটা কোনো চেঞ্জ হবে না 228, নিচে +1 হয়ে গেলে কত হবে 89 হবে। পরবর্তীতে কি হয়েছে, আবার একটি বিটা বের হয়েছে। তাহলে বিটা বের হলে উপরটা অপরিবর্তিত থাকবে, নিচে আবার +1 হয়ে যাবে 90। এবার পরবর্তীতে আবার একটি আলফা বের হয়েছে। আলফা বের হওয়া মানে কি 4 এবং 2 করে কমা। তাহলে উপরে 4 যদি কমে যায় কত হবে 224 ডিভাইড বাই নিচে 2 কমে গেলে হয়ে যাবে 88। আবার একটা আলফা বের হয়েছে। আলফা বের হলে কত হবে 220 হবে, আর নিচে কত হবে 88 থেকে আবার 2 কমে যাবে যেটা কত হবে 86। তাহলে আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সার হচ্ছে 220 86। তো এই অপশনটা হচ্ছে আমাদের 2 নাম্বারটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা চলে আসি আমাদের এই শেষ প্রশ্নে। এখানে বলা আছে ক্যালসিয়াম কার্বনেট এর দ্রাব্যতা গুণফল 1.6 × 10⁻⁹ হলে এর দ্রাব্যতা কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের কার দ্রাব্যতা বের করতে বলা হয়েছে, ক্যালসিয়াম কার্বনেটের দ্রাব্যতা বের করতে বলা হয়েছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এখান থেকে আমরা পাই হচ্ছে ক্যালসিয়াম 2+ এবং কার্বনেট 2-, এটা আমরা পাবো। তাহলে এটা যদি এস হয় এটাও এস হবে, এটাও এস হবে, কারণ সবগুলো আগে 1 1 করে আছে। তাহলে এখানে KSP আলটিমেটলি কি হবে এস স্কয়ার। আমাদের কি বের করতে বলা হয়েছে, দ্রাব্যতা, এস এর মানটা বের করতে বলা হয়েছে, যেটা আলটিমেটলি কি √KSP। তাহলে আমাদের কাছে দেখো KSP দেওয়া আছে, সেটা কত 1.6 × 10⁻⁹ এটা দেওয়া আছে। আচ্ছা, এটাকে এই রুটকে ভাঙার জন্য একটু সহজ করে নিব আমরা। এটাকে 16 × 10⁻⁻10 আমরা লিখতে পারি। ওকে, দেখো এই ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে। তাহলে √16 আসলে কি, √16 হচ্ছে 4। ওকে, ইনটু কি থাকে এখানে √10⁻⁻10। এবার 10⁻⁻10 কে আমরা কিভাবে ভাঙাবো, এটাকে আমরা এভাবে ভাঙাতে পারি। দেখো তাহলে এটা হচ্ছে 4 ইনটু এই জিনিসটাকে এভাবে লিখতে পারি 10⁻⁻5 এর উপর পাওয়ার দিতে পারি হচ্ছে 2, কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় গুণ হয়। তাহলে রুট এবং স্কয়ার কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে কি থাকবে 4 × 10⁻⁵ আমরা পেয়ে গেলাম দ্রাব্যতাটা মোল পার লিটার। তাহলে আমাদের অ্যান্সার কত 4 × 10⁻⁵ মোল পার লিটার। কিন্তু খেয়াল করে দেখো এরকম কোনো অপশন এখানে নাই, 4 × 10⁻⁵ মোল পার লিটার অপশনে নাই। আমাদের একটু এটাকে চেঞ্জ করতে হবে। সো আমরা এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি দেখি। দেখো মোল থেকে আমরা গ্রামে নিয়ে যাব। তো মোল থেকে গ্রামে কিভাবে নেয়, তার আণবিক ভর দিয়ে গুণ করে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। তাহলে এর সাথে আমরা কত গুণ দিব, 100 গুণ দিব। 100 গুণ দেওয়া এবং 10⁻2 গুণ দেওয়া একই কথাই। তাহলে এর সাথে আমরা 100 গুণ দিব, 100 গুণ দিলে এটা গ্রামে চলে আসছে, গ্রাম পার লিটার। তাহলে খেয়াল করো তো -5 এবং 2 কত হয়ে যাবে, -3 হয়ে যাবে। তাহলে 4 × 10⁻³ গ্রাম পার লিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখি তো এই অপশনটা আমাদের আছে কিনা এখানে, 4 × 10⁻³ গ্রাম পার লিটার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা অ্যান্সার। তো আশা করি সবাই সবগুলো সমাধান বুঝতে পেরেছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।